আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমরা একটা জিনিস সম্পর্কে জানবো, সেটা হচ্ছে বার্নৌলিজ ইকুয়েশনটা আজকে আমরা প্রুফ করার চেষ্টা করব। সো বার্নৌলিজ ইকুয়েশনটা এটা ফ্লুইড কেন্দ্রিক একটা ইকুয়েশন, প্রবাহী পদার্থ রিলেটেড একটা ইকুয়েশন বা সমীকরণ। সো এই সমীকরণটা আমার প্রুফ করার জন্য আমার বার্নৌলিজ প্রিন্সিপাল অর্থাৎ বার্নৌলির নীতি এটা সম্পর্কে আমার জানতে হবে। সো বিজ্ঞানী বার্নৌলি কি বলছেন আমরা একটু দেখি। বার্নৌলিজ প্রিন্সিপাল, বার্নৌলির নীতি, উনি বলছেন দ্য টোটাল মেকানিক্যাল এনার্জি অফ মুভিং ফ্লুইড, দ্য টোটাল মেকানিক্যাল এনার্জি অফ মুভিং ফ্লুইড, টোটাল মেকানিক্যাল এনার্জি অর্থাৎ মোট যান্ত্রিক শক্তি, মোট যান্ত্রিক শক্তি, the total mechanical energy of the moving fluid comprising the gravitational potential energy of elevation, যে comprising the gravitational potential energy of elevation, এই টোটাল মেকানিক্যাল এনার্জির ভিতরে কি আছে, যে ইলিভেশন অর্থাৎ একটা নির্দিষ্ট উচ্চতায় নেওয়ার পর যে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি আছে, যে অভিকর্ষীয় বিভব শক্তি আছে, এবং দ্য এনার্জি অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফ্লুইড প্রেশার, চাপের ফলে যে শক্তি জমা থাকবে, শক্তি থাকবে, আর দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য ফ্লুইড মোশন, প্রবাহিত যে প্রবাহী পদার্থটা আছে, যে ফ্লুইডটা আছে, সেটার যে গতি শক্তি থাকবে, এই তিনটার যোগফল সবসময় কি হবে, কনস্ট্যান্ট থাকবে। তাহলে কি কি কনস্ট্যান্ট থাকবে? গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি প্লাস the energy associated with the fluid pressure, pressure plus and the kinetic energy of fluid motion, এই তিনটার যোগফল কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। এই তিনটার যোগফল কনস্ট্যান্ট থাকবে। এইখানে যেই কথা লেখা নাই, এইখানে যেই কথাটা লেখা নাই সেই জিনিসটা আমি একটু লিখে দিই। একটা কন্ডিশন আছে, দুইটা কন্ডিশন হচ্ছে যে ফ্লুইডটা স্ট্রিমলাইন ফ্লো হইতে হবে, ধারারেখ প্রবাহ হইতে হবে, স্ট্রিমলাইন ফ্লো হইতে হবে। আরেকটা হচ্ছে আইডিয়াল ফ্লুইড হইতে হবে। আইডিয়াল ফ্লুইড কি? আইডিয়াল ফ্লুইড হইতেছে যেটা ইনকম্প্রেসিবল, ঠিক আছে, যেটার কোনো সংনম্যতা থাকবে না। আইডিয়াল ফ্লুইড হবে, ঠিক আছে। এই দুইটা হচ্ছে কন্ডিশন। ওকে, এইটার আরেকটা স্টেটমেন্ট আমরা এরকম লিখতে পারি, বার্নৌলিজ প্রিন্সিপাল স্টেটস দ্যাট, দেখেন এইটা হচ্ছে অ্যাকচুয়াল স্টেটমেন্ট, আর এইখান থেকে এইটাকে আমরা বলতে পারি ডিরাইভড স্টেটমেন্ট। এইখান থেকে ডিরাইভড স্টেটমেন্ট যে বার্নৌলিজ প্রিন্সিপাল স্টেটস দ্যাট ইনক্রিজ ইন স্পিড অফ এ ফ্লুইড, আমরা যদি ফ্লুইডের দ্রুতি বাড়ায় দেই, স্পিড বাড়ায় দেই, অকার সিমালটেনিয়াসলি উইথ এ ডিক্রিজ ইন প্রেশার, অর্থাৎ ফ্লুইডের স্পিড যত বাড়বে তার প্রেশার তত কি হবে, কমবে। or a decrease in the fluid's potential energy, এবং তাতে ফ্লুইডের যে পটেনশিয়াল এনার্জি সেটাও কমবে। বুঝাইতে পারছি? সো এইটা বলা আছে। সো আমরা এটার কিছু এক্সপেরিমেন্টের গিফট দেখি, খেয়াল করেন। দেখেন এইখানে বাতাস ফ্লো করবে, তাহলে বাতাস যখন ফ্লো করবে, দেখেন আমি কালারটা চেঞ্জ করি, বাতাস যখন এর ভিতর দিয়ে ফ্লো করবে, এইখানে ধরে নিলাম v1 ভেলোসিটিতে ফ্লো করতেছে, এর ভিতর দিয়ে যখন ফ্লো করবে ধরে নিলাম এটা v2 ভেলোসিটিতে ফ্লো করতেছে, এবং স্বাভাবিকভাবেই v2 ইজ গ্রেটার দেন v1 হবে। কেন?
আপনি খেয়াল করে দেখবেন কল থেকে যখন পানি পড়ে আপনি কলের মুখে এক পাশ আঙ্গুল দিয়ে চেপে ধরলে পানি আরো জোরে বের হয় না, তাহলে V2 ইজ গ্রেটার দেন, তাহলে এইখানে V2 বেশি V1 কম, তাহলে V2 বেশি V1 কম। এখন খেয়াল করে দেখেন যখন এটা অন হইতেছে, এই যে দেখেন এই জায়গায় প্রেসার কিন্তু কম আর এই জায়গায় প্রেসার বেশি। এই যে দেখেন এই পাশটা দেখলে বুঝতে পারবেন, এই যে দেখেন এইখানে প্রেসার বেশি কারণ স্পিড কম, আর এইখানে দেখেন প্রেসার কম কিন্তু স্পিড বেশি। ঠিক আছে, এই যে এইটা ধরে নিলাম P1, এটা P2, তাহলে দেখতেই পাইতেছেন P2 ইজ লেস দেন P1। তাইলে বুঝতে পারছেন যখন স্পিড বেড়ে যাবে তখন প্রেসার কমে যাবে, যখন স্পিড কমে যাবে তখন প্রেসার বেড়ে যাবে। এবং এই জিনিসটার উপর ডিপেন্ড করেই কিন্তু এয়ারক্রাফট এগুলা লিফট হয়, একটা লিফট ফোর্স কাজ করে। এই যে এয়ার যে উইং আছে, ওই উইংয়ের যে এয়ারফয়েলের উপর, এয়ারফয়েল এই যে উইংটা আছে এটার এয়ারফয়েলের উপর একটা লিফট প্রেসার কাজ করে। আমি আপনাদেরকে এটার একটা সুন্দর এক্সপেরিমেন্ট দেখাই, খেয়াল করেন। দেখেন এই দুইটা কাগজের টুকরা, ঠিক আছে, এখন দেখেন এইখানে কিন্তু সব জায়গায় বাতাসের ফ্লো সমান। এখন মাঝখান দিয়ে যদি আমি ফু দেই ওই জায়গায় বাতাসের ফ্লো বাইরে যাবে। যখন মাঝখানে বাতাসের ফ্লো বাইরে গেল তখন মাঝখানের প্রেসার কমে গেছে, দুই পাশের প্রেসার বাইরে গেছে, কারণ দুই পাশে এই পাশে আর এই পাশে তো বাতাসের ফ্লো নাই, তাহলে এই পাশ আর এই পাশে আমার কি হয়ে গেছে, প্রেসার এই পাশে আর এই পাশে প্রেসার বেড়ে গেছে, আর মাঝখানে প্রেসার কমে গেছে যেহেতু ফ্লো আছে, স্পিড বেশি। বুঝাইতে পারছি? আচ্ছা, এখন খেয়াল করেন, আমরা দেখেন আপনাদেরকে সুন্দর একটা জিনিস দেখাই। এই যে প্লেনের যে দুইটা পাখা আছে, পাখার যে এই যে এইটাকে আমরা বলি এয়ারফয়েল। এই যে ক্রস সেকশনাল যেই অংশটা এইটাকে, এই যে এইটাকে বলা হয়, এইটাকে কি বলা হয়, এয়ারফয়েল। মনে রাখবেন এয়ারফয়েল, ঠিক আছে। এয়ারফয়েলের এই যে কার্ভ স্ট্রাকচারটা আছে, এই কার্ভ স্ট্রাকচারটার উপর দিয়ে বাতাসের স্পিড বেশি হয়। আপনি একটা জিনিস খেয়াল করবেন, ধরেন আপনার খুব সুন্দর, আমি একটা কথা বলি, ধরেন আপনার এই কলে পানি পড়তেছে, এই কল থেকে ধরেন এইটা কল থেকে নর্মালি পানি পড়তেছে। আপনি এই জায়গায় একটা এরকম গ্লাস নিয়ে যান, দেখবেন পানিটা গ্লাস বেয়ে এই দিকে আসতেছে, পানিটা গ্লাস বেয়ে এই দিকে আসতেছে। আপনি খেয়াল করে দেখবেন যখন একটা এরকম কার্ভ সারফেস আসবে, এইখানে যখন একটা কার্ভ সারফেস ধরলেন গ্লাস, এরকম দেখবেন যে এইটা দিয়ে এই দিক আসতেছে পানি, এই দিকে বেঁকে আসতেছে পানি কার্ভ সারফেস ধরে। আপনি নিজেই আজকে কল করতেছেন, ওই জায়গায় একটা ডালের চামচ ধরেন বা একটা গ্লাস ধরেন, দেখবেন গ্লাস বেয়ে এইদিকে আসতেছে কার্ভ সারফেস। এই যে এই ফ্লোটা যে এইটার ধার দিয়ে ঘেঁষে আসতেছে, এইটাকে বলা হয় কোয়ান্ডা ইফেক্ট। কোয়ান্ডা ইফেক্ট, ঠিক আছে। এই পাশ দিয়ে পানি তখন কম পড়বে, এই গ্লাসের ধার ঘেঁষে এটা বেশি আসবে। এই জন্য এই যে এই উপরের অংশটা, এয়ারফয়েলের উপরের অংশটা একটু কার্ভ রাখার কারণে এই জায়গায় ভেলোসিটি যদি এরকম হয়, এই জায়গার ভেলোসিটি যদি v1 হয়, নিচের দিকের ভেলোসিটি যদি v2 হয়, v1 ইজ গ্রেটার দেন v2, v1 v2 চেয়ে বড় হয়, যার কারণে এই যে নিচের যে প্রেসার P2 ইজ গ্রেটার দেন P1 হয়। তাহলে নিচ থেকে হাই প্রেসার উপরের দিকে যায়, নিচ থেকে প্রেসার উপরে যায়, উপরের যে প্রেসার এটা তুলনামূলক কম হয়, তাহলে নেট প্রেসার, এই যে নেট প্রেসার লিভ ডিউ টু প্রেসার ডিফারেন্স, অর্থাৎ নেট প্রেসার কি উপরের দিকে, ঠিক আছে। এইটাকেই আমরা কি বলি, লিফট বলি। এটার কারণেই প্লেন উপরের দিকে উড়ে,
ঠিক আছে, এই যে দেখেন, ঠিক আছে। এখন এই জিনিসটার একটা সুন্দর ডেমনস্ট্রেশন আমি আপনাদেরকে দেখাই। এই যে ভালো করে খেয়াল করেন, আমার দিকে ভালো করে খেয়াল করেন। এই যে দেখেন, আমি এটা কিন্তু একটা কাগজ, এখন আমি যদি এইখানে ফু দেই, এটা আরো নিচে চলে যাওয়ার কথা না, কিন্তু দেখেন উপরের দিকের প্রেসার আমি কমায় ফেলবো, যেহেতু উপরে স্পিড বেশি বাতাসের। দেখছেন জিনিসটা উঠে যাইতেছে। দেখছেন যত জোরে ফু দিব, তার মানে নিচ থেকে প্রেসার এটারে কি উপরে উঠায় নিয়ে যেতেছে না? তাহলে এই জিনিসটাই কাজে লাগে প্লেনটাকে লিফট করার জন্য। আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। সো এই জিনিসটা আমার মনে হয় আপনারা বুঝে গেছেন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে বার্নৌলিজ ইকুয়েশনটা প্রুফ করব, এবং এটা গাণিতিকভাবে আমরা দেখব। ঠিক আছে, বার্নৌলিজ ইকুয়েশন আমরা প্রুফ করে ফেলব। বার্নৌলিজ ইকুয়েশন প্রুফ করার আগে আমাদের একটা ছোট্ট ইকুয়েশন সম্পর্কে জানতে হবে। সেটা হচ্ছে ইকুয়েশন অফ কন্টিনিউইটি। হ্যাং করে গেল, করে নাই, ওকে। ইকুয়েশন অফ কন্টিনিউইটি, ঠিক আছে। তো ইকুয়েশন অফ কন্টিনিউইটি এটা আসলে কি? এইটা আসলে যে রেট অফ ফ্লো অফ ভলিউম, যে আমরা কোনো একটা পাইপের ভিতর দিয়ে যে রেট অফ ফ্লো অফ ভলিউম, অর্থাৎ হচ্ছে একক সময়ে বা সময়ের সাপেক্ষে কত আয়তনের ফ্লুইড ফ্লো হইল সেটা। তো রেট অফ ফ্লো অফ ভলিউম প্রুফ করার জন্য আমরা ধরে নিলাম এরকম পাইপ আছে, ভালো করে বুঝেন। তো এইখান থেকে এইখানে পাইপের ভিতর দিয়ে ধরেন ফ্লুইড ফ্লো হইতেছে, এই ফ্লুইড ফ্লো হইতেছে। এখন ধরে নিলাম এইখানে এইটার একটা ক্রস সেকশনাল এরিয়া আছে, এটার একটা কি আছে, ক্রস সেকশনাল এরিয়া এ, ঠিক আছে। আর এইটা ধরে নিলাম ডেল টি সময়ে সে এতটুকু ডিস্টেন্স ডেল এল পরিমাণ পথ যায়, ডেল এল পরিমাণ পথ সে যায়, এবং এই যে এইটা ফ্লো হইতেছে ভি ভেলোসিটিতে বা ভি স্পিডে ফ্লো হইতেছে, ভি স্পিডে। তাহলে এইখান থেকে আমি লিখতে পারি, দেখেন তাহলে সময়ের সাপেক্ষে কতটুকু ফ্লুইড ফ্লো হচ্ছে, সময়ের সাপেক্ষে কতটুকু ফ্লুইড, কত আয়তনের ফ্লুইড ফ্লো হচ্ছে। তাহলে আয়তন কি, এ ইন্টু ডেল এল ডিভাইডেড বাই ডেল টি, লিখতে পারি কিনা? তাইলে এই জায়গা থেকে এই যে ডেল এল বাই ডেল টি, এইটাকে আমরা কি লিখতে পারি, ভি লিখতে পারি। তাহলে এ ভি এটাই হচ্ছে কি রেট অফ ফ্লো অফ ফ্লুইড পার ইউনিট টাইম, ঠিক আছে। আচ্ছা, এখন এইটা আমরা বুঝলাম। এখন আমরা আরেকটা সিনারিও চিন্তা করি, ভালো করে দেখেন একটু। ধরে নিলাম এরকম একটা পাইপ আছে, ঠিক আছে, যেটা ইউনিফর্ম না, নন ইউনিফর্ম একটা পাইপ, ভালো করে বুঝেন, নন ইউনিফর্ম একটা পাইপ। এখন এর মাঝখান থেকে আমি ধরে নিলাম একটা অংশ, একটা অংশ নিলাম, আর একটা অংশ নিলাম, এইটার ধরে নিলাম হচ্ছে A1 ক্রস সেকশনাল এরিয়া, এর ক্রস সেকশনাল এরিয়া ধরে নিলাম A2, ভালো করে বুঝেন। এইখানে ধরেন হচ্ছে এর ভেলোসিটি v1, এইখানে এর ভেলোসিটি v2,
ক্লিয়ার? এখন আমি ধরলাম ডিটি পরিমাণ সময় এবং এইখান দিয়ে ফ্লুইড একটা ফ্লো হচ্ছে, ফ্লুইড ফ্লো হচ্ছে। এখন আমি ধরলাম ডেল এক্স টাইমে বা ডিটি টাইমে, সরি ডেল এক্স তো ডিটি টাইমে সে এই জায়গা থেকে এইটুকু আসছে, ডিটি টাইমে ভি ভেলোসিটিতে একটা ফ্লুইড এইখানে আসছে। তাহলে সেই জায়গা থেকে আমরা কি লিখতে পারবো, কতটুকু ফ্লুইড, এটার যদি ভর বের করতে চাই তাইলে এই জায়গায় A1 V1 ইন্টু ডিটি ইন্টু কি, তাহলে ডিটি সময়ে আসছে, তাহলে ভিডিটি কি, এই ডিস্টেন্সটা ভিডিটি, এটা কি এর ডিস্টেন্সটা, তাহলে ইন্টু কি রো, তাহলে এই তো আমার ম্যাস বের হয়ে গেল, ভর বের হয়ে গেল। আর ডিটি সময় ওইখানে যতটুকু গেছে A2 V2 ডিটি ইন্টু রো, এইখানে যতটুকু ভর গেছে। এখন বললেন যে মাঝখানে ভাই সমান কিভাবে দিলেন আপনি, আপনি বলেন তো এই ডিটি সময় এইখানে যতটুকু ম্যাস যাবে এইখানে তো ততটুকুই ম্যাস যাবে নাকি? পানি তো কোনো জায়গায় পড়ে যায় নাই। এইখানে আপনি এখন বলতেছেন এখানে ক্রস সেকশনাল এরিয়া বেশি, কিন্তু এখানে ক্রস সেকশনাল এরিয়া যখন বেশি তখন বেগ কমে গেছে না, আর এইখানে ক্রস সেকশনাল এরিয়া যখন কম তখন বেগ বাইরে গেছে না, আলটিমেটলি ঘুরে ফিরে সমানই হবে। তাহলে এই জায়গা থেকে এই ডিটি চলে যায়, রো চলে যায়, তাহলে A1 V1 ইজ ইকুয়াল টু A2 V2 লেখা যায়। তাহলে এইটাই অ্যাকচুয়ালি, এটা ছোট্ট একটা ডিরাইভেশন, এটাই হচ্ছে ইকুয়েশন অফ কন্টিনিউইটি। বুঝাইতে পারছি? সো এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখা লাগবে, এই জিনিসটা আমাদের কি করতে হবে, মাথায় রাখতে হবে। ক্লিয়ার? ওকে, এখন আমরা আসবো হচ্ছে বার্নৌলিজ ইকুয়েশন আমরা প্রুফ করব। ঠিক আছে, বার্নৌলিজ ইকুয়েশন আমরা প্রুফ করব। কিভাবে প্রুফ করব খেয়াল করো, ওই যে পাইপটা নিছিলাম আনইভেন পাইপ, ওইরকম একটা পাইপ আমরা আরেকটা নিব। খেয়াল করো, এইখান থেকে আমরা ওই আগের মতোই দুইটা পোর্শন নিব, এই আর ধরে নিলাম এই। ভালো করে বুঝেন এখন। আর এইটার একটা গ্রাউন্ড লেভেল আমি ধরে নিব, এটার একটা ধরে নিলাম, এটা হইল আমার গ্রাউন্ড লেভেল, এটা হচ্ছে আমার গ্রাউন্ড লেভেল, ঠিক আছে, বা রেফারেন্স লেভেল। রেফারেন্স লেভেল ধরে নিলাম। এইখান থেকে এইটার ধরে নিলাম ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে আমার A1, এর ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে আমার A2। রেফারেন্স লেভেল থেকে এই পয়েন্টের হাইট ধরে নিলাম H1, আর এই পয়েন্টের হাইট আমি ধরে নিলাম H2। ক্লিয়ার? এখন মাঝখানের অংশটায় ফ্লুইড আছে, বুঝেন? এই জায়গায় ভেলোসিটি, এই জায়গায় ভেলোসিটি ধরে নিলাম আমার V1, এই জায়গায় ভেলোসিটি আমার V2। আচ্ছা, এখন দেখেন এই জিনিসটারে আমার যদি এইখানে পাঠাইতে হয়, আমার একটা বল এখানে তো অবশ্যই কাজ করতেছে, ফোর্সটা ধরে নিলাম F1। আর যখন এটা এইদিকে যাইতেছে, খেয়াল করেন ভেলোসিটি কমে যাইতেছে, তার মানে কি এখানে একটা রেজিস্টিভিটি কাজ করতেছে, একটা অপোজিং ফোর্স কাজ করতেছে। তো অপোজিং ফোর্সটা এখানে ধরে নিলাম F2। ক্লিয়ার? আচ্ছা, এখন ধরে নিলাম ডিটি টাইমে এইখান থেকে এই পর্যন্ত ধরেন হচ্ছে dx পরিমাণ ডিস্টেন্স সে যায়, ঠিক আছে, dx1 ফ্লুইড যায়। এইখান থেকে ধরে নিলাম dx2 পরিমাণ ডিস্টেন্স ফ্লুইডটা যায়, dx2। ক্লিয়ার? এখন দেখেন আমি যদি বলি এইখানে, তাইলে কাজের পার্থক্য কতটুকু নেটওয়ার্ক কাজ করতেছে।
এই F1 ফোর্স দ্বারা কতটুকু, F2 ফোর্স দ্বারা কতটুকু, তাহলে নেটওয়ার্ক এইখানে কতটুকু কাজ করতেছে, ডেল ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ dx1 মাইনাস এফ dx2, সরি f1 dx1 মাইনাস f2 dx2। সুন্দর। এখন দেখেন dx এটাকে আমরা কি বলতে পারি, s ইজ ইকুয়াল টু vt সমীকরণ অনুযায়ী ডেল ডাব্লিউ ইজ ইকুয়াল টু f1 v1 dt মাইনাস f2 v2 dt লিখতে পারি। সুন্দর। f এর জায়গায় আমরা কি লিখতে পারি, আমরা কি জানি p ইজ ইকুয়াল টু f বাই a জানি না, তাহলে f ইজ ইকুয়াল টু কি আমরা pa বলতে পারি না। সো এটা আমার লেখার দরকার নাই, এটা বাচ্চাদের জিনিস। তাহলে ডেল ডাব্লিউ ইজ ইকুয়াল টু p1 a1 v1 dt মাইনাস p2 a2 v2 dt। ক্লিয়ার? এখন এই জায়গা থেকে আরো লিখতে পারি ডেল ডাব্লিউ ইজ ইকুয়াল টু, এখন দেখেন এই a1 v1 a2 v2 পাইছেন, এই দুইটা যে সমান, ইকুয়েশন অফ কন্টিনিউটির হিসাব অনুযায়ী এই দুইটা সমান। তো এইখানে ওই যে বলছিলাম ম্যাস, ধরেন এইটুকুতে ম্যাস যদি ডিএম পরিমাণ হয়, এইটুকুর ভিতরেও যে ম্যাস ওইটা ডিএম পরিমাণই হবে। তাহলে আমরা এই এ ভি কে আমরা কি বলছিলাম, রেট অফ ফ্লো অফ ফ্লুইড পার ইউনিট টাইম। তাইলে কতটুকু ফ্লুইড, ফ্লুইডের ভলিউম, ভলিউম মানে কি আমরা কি জানি, রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। তাহলে ভি ইজ ইকুয়াল টু কি এম বাই রো আমরা জানি না। তাইলে দেখেন ভি ইজ ইকুয়াল টু যদি এম বাই রো হয়, তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারি, পি ওয়ান ইজ ইকুয়াল টু ডিএম বাই রো পার ইউনিট টাইম, তার মানে কি ডিটি ইন্টু ডিটি লিখতে পারি, মাইনাস পি টু এ টু, সরি পি টু এ টু কেন লিখতেছি, এ টু ভি টু তো আমরা সাবস্টিটিউট করেই দিব, ডিএম বাই রো ডিটি ইন্টু ডিটি। তাহলে এই জায়গা থেকে ডিটি ডিটি গায়েব। তাহলে ডেল ডাব্লিউ ইজ ইকুয়াল টু, দেখেন ডিএম বাই রো কমন নেওয়া যায় না, তাহলে ডিএম বাই রো যদি কমন নেই, ডিএম বাই রো আমি কমন নিলাম, ডিএম বাই রো কমন নিলে আমি এখান থেকে লিখতে পারি পি ওয়ান মাইনাস পি টু। এটা আমরা একটা সমীকরণ দিয়ে রাখি, ধরে নিলাম 1 নাম্বার সমীকরণ। ঠিক আছে, এখন দেখেন আমরা লিখতে পারি ফ্রম ওয়ার্ক এনার্জি থিওরাম, ফ্রম ওয়ার্ক এনার্জি থিওরাম, কাজ শক্তি উপপাদ্য, সেটা আমরা কি পড়ছিলাম, ডেল ডাব্লিউ ইজ ইকুয়াল টু ডেল কেই প্লাস ডেল পিই, অর্থাৎ গতিশক্তির পরিবর্তন আর বিভব শক্তির পরিবর্তন ইজ ইকুয়াল টু কৃত কাজ। তাহলে ডেল ডাব্লিউ গতিশক্তির পরিবর্তন কি, হাফ ডিএম ভি টু স্কোয়ার মাইনাস হাফ ডিএম ভি ওয়ান স্কোয়ার প্লাস আমার এই জায়গায় কি ডিএম রো, সরি ডিএম রো না, ডিএম জি এইচ টু মাইনাস ডিএম জি এইচ ওয়ান। ক্লিয়ার? এখন দেখেন এই জায়গা থেকে ডেল ডাব্লিউ এর সমীকরণ 1 নাম্বার থেকে বসায় দেই। তাহলে ডিএম বাই রো ইজ ইকুয়াল টু, এই সবগুলা থেকে ডিএম কমন যায় না, হাফ ভি টু স্কোয়ার মাইনাস হাফ ভি ওয়ান স্কোয়ার প্লাস জি এইচ টু মাইনাস জি এইচ ওয়ান। লেখা যায়? লেখা যায়। এখন
ভালো করে খেয়াল করেন, এইখান থেকে যদি ডিএম ডিএম চলে যায় তাহলে রো দিয়ে গুণ হবে, সরি P2 মাইনাস P1 লিখি নেই, এই জায়গায় P2 মাইনাস P1 লিখতে হবে, সরি ডিএম বাই রো P2 মাইনাস P1। ঠিক আছে, তাহলে ডিএম ডিএম চলে গেল, তাহলে P2 মাইনাস P1 ইজ ইকুয়াল টু রো দিয়ে গুণ হবে, তাহলে হাফ রো V2 স্কোয়ার মাইনাস হাফ রো V1 স্কোয়ার প্লাস রো GH2 মাইনাস রো GH1। ঠিক আছে, এখন দেখেন এইখান থেকে কোথায় আমরা আসতে পারি, এইখান থেকে আমরা আসতে পারি P1 প্লাস হাফ রো V1 স্কোয়ার প্লাস রো GH1 is equal to P2 plus half rho V2 square plus rho GH2। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি বার্নৌলিজ ইকুয়েশন। এখন বলবেন এটা বার্নৌলিজ ইকুয়েশন কিভাবে? তাহলে দেখেন এইখান থেকে আমরা সুন্দর করে লিখতে পারি না, এইখান থেকে আমরা সুন্দর করে লিখতে পারি না P প্লাস হাফ রো ভি স্কোয়ার প্লাস রো GH ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। দেখেন এইটাই হচ্ছে আসলে বার্নৌলিজ ইকুয়েশন। ঠিক আছে, এখানে দেখেন ফর পার ইউনিট ভলিউম, ফর পার ইউনিট ভলিউম, পার ইউনিট ভলিউমে যেটাই রো, পার ইউনিট ভলিউমে যেটাই রো ওইটাই আসলে কি বলেন তো? পার ইউনিট ভলিউমে যেটাই রো ওইটা কি বলেন? যেটাই রো ওইটাই ভর এম। আমার কথা বুঝেন নাই? রো ইজ ইকুয়াল টু কি এম বাই ভি। ইফ ভি ইজ ইকুয়াল টু 1 দেন আমরা কি বলতে পারি? রো ইজ ইকুয়াল টু এম। তার মানে কি এটা এনার্জি। তাহলে এই হাফ রো ভি স্কোয়ার মানেই তো হাফ এম ভি স্কোয়ার, এটা এনার্জি। এম জি এইচ, রো জি এইচ মানে এম জি এইচ, পি ইন্টু ভি, পিভি। পিভি কি? পিভি হচ্ছে ওয়ার্ক ডান, তাই না? তাহলে ওয়ার্ক ডান এটাও কি এখানে V1, এই জন্য শুধু পি। তার মানে কি এইটা যেই কথা, এইটা যেই কথা W প্লাস হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি এইচ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এইটা একই কথা, সেম সেম জিনিস। বুঝাইতে পারছি? এইটা যেই কথা এটা একই কথা, সেম জিনিস। এখন বলবেন যে আপনি বলছেন যে স্পিড বাড়লে প্রেসার কমে, স্পিড কমলে প্রেসার বাড়ে, তো এইটা এই জায়গা থেকে আমি কিভাবে পাবো? খুব সুন্দর কথা। দেখেন তাইলে এই জিনিসটা আমি একটু প্রুফ করার জন্য ধরেন এরকম একটা পাইপ নিছি, পাইপটা এরকম, ভালো করে বুঝেন। ঠিক আছে, গ্রাউন্ড লেভেল থেকে এইটার হাইট যা, এটা H1, এটা কি H2, ঠিক কি না? এখন অ্যাকর্ডিং টু বার্নৌলিজ ইকুয়েশন, অ্যাকর্ডিং টু বার্নৌলিজ ইকুয়েশন তাইলে আমরা কি বলতে পারি? P প্লাস হাফ রো ভি স্কোয়ার প্লাস রো GH। ধরে নিলাম এইখানে P1 প্লাস হাফ রো 1 V1 স্কোয়ার, সরি রো V1 স্কোয়ার, রো তো সেম সব জায়গায়, রো তো সেম যেহেতু পানি, সরি রো V1 স্কোয়ার প্লাস রো GH1
ইজ ইকুয়াল টু P2 প্লাস হাফ রো V2 স্কোয়ার প্লাস রো GH2। এখন ধরে নিলাম এই H1 আর H2 কি ইকুয়াল এই জায়গায়, তাহলে রো GH1 রো GH2 কাটা, তাহলে P1 প্লাস হাফ রো 1 V1 স্কোয়ার ইজ ইকুয়াল টু P2 প্লাস হাফ রো 1 না তো রো V1 স্কোয়ার, বারবার রো 1 লিখতেছি, দেখেন রো V2 স্কোয়ার। ঠিক আছে, এখন ভালো করে বুঝেন, এই জায়গায় ধরে নিলাম ফ্লুইডের যে ভেলোসিটি, আর এই জায়গায় ফ্লুইডের ভেলোসিটি, এই জায়গায় যদি V1 এই জায়গায় যদি V2 হয়, আমরা কি জানি V1 ইজ গ্রেটার দেন V2। এখন V2 ইজ গ্রেটার দেন V1, যেহেতু এই জায়গায় V2 ইজ গ্রেটার দেন V1, তাহলে এই জায়গায় যদি V2 বড় হয় V1 ছোট হয়, তাহলে বুঝেন এই জায়গায় V2 বড়, তার মানে কি এইটা বড় এইটা ছোট, কিন্তু এই দুইটার যোগফল সমান, তাহলে এইটা যখন বড় হয়ে যাবে এইটা যখন ছোট হয়ে যাবে, তার মানে কি তখন P1 বড় হয়ে যাবে, P1 বড় হয়ে যাবে, P2 ছোট হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন? এইটা বড় হইলে হাফ রো V2 স্কোয়ার ইজ গ্রেটার দেন হাফ রো V1 স্কোয়ার, তা না হইলে তো সমান হবে না। আমার কথা বুঝতে পারছেন? যে আমার যোগফল তো সমান টোটাল, এটা অ্যাকচুয়ালি বার্নৌলিজ যে থিওরাম বা বার্নৌলিজ যে ইকুয়েশন বা বার্নৌলিজ প্রিন্সিপাল যেটাই বলেন আপনি, এটা কিন্তু অ্যাকচুয়ালি এটা ফ্লুইডের জন্য অ্যাকচুয়ালি কনজারভেশন অফ এনার্জি যেটা সেটাকেই স্টেট করে। ঠিক আছে, তাহলে এই জায়গায় এইটা যখন এই V2 রো হাফ রো V2 স্কোয়ার যখন বড়, হাফ রো V1 স্কোয়ার যখন ছোট, তার মানে অবশ্যই তাইলে এই জায়গায় P1 বড় আর P2 ছোট, কারণ এইটাও যদি বড় হয় তাহলে তো সমান হবে না। বুঝাইতে পারছি? যোগফল করে তো দুই পাশে সমান হইতে হবে। এই জন্যই যখন স্পিড বেশি তখন প্রেসার কম, যখন স্পিড কম তখন প্রেসার বেশি। বুঝাইতে পারছি? তো বার্নৌলিজ ইকুয়েশন আমার মনে হয় আপনি বুঝতে পারছেন।